একটি যুদ্ধ আছে যার কথা আপনি কখনোই শোনেননি। কারণ এটি ছোট ছিল না। কারণ এটি সংক্ষিপ্ত ছিল না। কারণ এটি এতদিন আগে ঘটেছিল যে স্মৃতি স্বাভাবিকভাবেই ম্লান হয়ে গেছে তাও নয়। এই যুদ্ধে কোরিয়ান যুদ্ধের তুলনায় বেশি মানুষ মারা গিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের তুলনায় বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার প্রতিটি সামরিক সংঘর্ষের সম্মিলিত মৃত্যুর সংখ্যার চেয়েও বেশি। এতে নীতিগত অস্ত্র হিসেবে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে অনাহারের শিকার করা হয়েছিল। এতে এমন দুঃখের দৃশ্য তৈরি হয়েছিল, ফোলা পেট আর কাঠি কাঠি হাত পা নিয়ে শিশুরা, ছোপঝাড়ের মধ্যে গণকবর, পুরো সম্প্রদায় মুছে ফেলা, যা তখনকার বিশ্বকে স্তম্ভিত করেছিল। তারপর বিশ্ব এগিয়ে গেল। যুদ্ধটি 1967 থেকে 1970 সাল পর্যন্ত চলেছিল। এটি বিয়াফ্রা নামে এক স্থানে লড়াই হয়েছিল, নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল, যা 2 বছর 5 মাস ধরে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার চেষ্টা করেছিল। এটি শেষ হয়েছিল বিয়াফ্রাকে নাইজেরিয়ায় পুনরায় একীভূত করার মাধ্যমে, 1 থেকে 3 মিলিয়ন মানুষের মৃত্যুতে। অনুমানগুলো ব্যাপকভাবে ভিন্ন কারণ কেউই খুব মনোযোগ দিয়ে গণনা করেনি, এবং এমন এক নীরবতা যা এতই সম্পূর্ণ, এতই ব্যাপক, এতই প্রতিষ্ঠান ভিত্তিক ছিল যে আজ 50 বছরেরও বেশি সময় পরে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই এই নামটি কখনো শোনেনি। এটাই বিয়াফ্রা যুদ্ধের গল্প। এবং এটি সেই গল্প, কেন কিছু যুদ্ধ সভ্যতার স্থায়ী স্মৃতিতে থেকে যায়, স্কুলে শেখানো হয়, স্মৃতিস্তম্ভে স্মরণ করা হয়, রাজনৈতিক ভাষণে উল্লেখ করা হয়, আর অন্যগুলো নিঃশব্দে অদৃশ্য হয়ে যায়। বিয়াফ্রা যুদ্ধ বুঝতে হলে আপনাকে নাইজেরিয়া বুঝতে হবে। প্রায় যে কোনো মাপকাঠিতে নাইজেরিয়া আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এটি সবচেয়ে জনবহুল, 2 কোটি মানুষেরও বেশি জনসংখ্যা নিয়ে, এটি মোট আফ্রিকানদের প্রায় 6 জনের একজনের বাসস্থান। মহাদেশটির সর্ববৃহৎ অর্থনীতি রয়েছে। পৃথিবীর অন্যতম জটিল ও বৈচিত্র্যময় সমাজও এখানে, 500রও বেশি স্বতন্ত্র জাতিগোষ্ঠী, 500রও বেশি ভাষা, প্রায় সব ধর্মের অনুশীলন এবং সহস্রাব্দ ধরে চলে আসা ঐতিহ্য। এই বৈচিত্র্যেই অনেক দিক থেকে নাইজেরিয়ার সবচেয়ে বড় শক্তি। এটিই তার সবচেয়ে দীর্ঘস্থায়ী উত্তেজনার উৎস। নাইজেরিয়ার আধুনিক রাষ্ট্র ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল, যারা 19 শতক ও 20 শতাব্দীর গোড়ার দিকে এই অঞ্চলটি উপনিবেশভুক্ত করেছিল এবং মাঠের জাতিগত, সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতাকে উপেক্ষা করে স্বাতন্ত্র্যপূর্ণ সাম্রাজ্যবাদী উদাসীনতার সঙ্গে ভবিষ্যৎ দেশের সীমানা নির্ধারণ করেছিল। উত্তরের প্রধানত মুসলিম হাউসা ফুলানি জনগোষ্ঠীকে দক্ষিণ পূর্বের প্রধানত খ্রিস্টান ও প্রাণীবাদী ইবো জনগোষ্ঠী, দক্ষিণ পশ্চিমের ইয়োরুবা জনগোষ্ঠী এবং স্বতন্ত্র পরিচয়, ইতিহাস ও স্বার্থসম্পন্ন আরও শত শত গোষ্ঠীর সঙ্গে একই রাজনৈতিক ইউনিটে রাখা হয়েছিল। 1960 সালে নাইজেরিয়া স্বাধীনতা লাভ করার পর এটি এই কৃত্রিম ঐক্যই উত্তরাধিকার সূত্রে লাভ করে, একটি দেশ যা কিছু দিক থেকে মোটেই একটি জাতি ছিল না, বরং একাধিক জাতির সমষ্টি, যাদের জোর করে এক প্রশাসনিক কাঠামোর মধ্যে রাখা হয়েছিল। ফলশ্রুতিতে সৃষ্ট উত্তেজনা ছিল তীব্র এবং প্রায় তাৎক্ষণিক। 1966 সালের জানুয়ারিতে প্রধানত ইগবো সম্প্রদায়ের সামরিক কর্মকর্তাদের একটি দল অভ্যুত্থান ঘটায়। প্রধান লক্ষ্য ছিল উত্তর প্রধান ফেডারেল সরকারের নেতারা। প্রধানমন্ত্রী তাফাওয়া বালেওয়া নিহত হন। কয়েকজন উত্তর আঞ্চলিক নেতা নিহত হন। গঠন ও লক্ষ্যবস্তু বিবেচনায় উত্তর এটিকে ইগবোদের ক্ষমতা দখল হিসেবে দেখে ইগবো প্রধান দক্ষিণ পূর্বাঞ্চলের দেশ শাসন করার প্রচেষ্টা। 1966 সালের জুলাই মাসে উত্তরীয় কর্মকর্তারা একটি পাল্টা অভ্যুত্থান ঘটায়। জানুয়ারির অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সামরিক নেতা ইরনসি নামের একজন ইগবো কর্মকর্তা নিহত হন। উত্তরীয় কর্মকর্তা ইয়াকুবু গওন ক্ষমতা দখল করেন। এবং তারপর 1966 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এমন কিছু ঘটে যা রাজনৈতিক সংকটকে আরও অনেক অন্ধকারময় করে তোলে। দাঙ্গা। নাইজেরিয়ার উত্তরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তরের শহর ও শহরতলিগুলোতে ইগবো বাসিন্দাদের উপর আক্রমণ চালানো হয়। পদ্ধতিগতভাবে, সহিংসভাবে, এমন এক নৃশংসতায় যা সমসাময়িক বিবরণে স্বতঃস্ফূর্তের চেয়ে সংগঠিত বলেই বর্ণনা করা হয়েছে। ইগবো পুরুষ, নারী ও শিশুদের তাদের বাড়িতে, রাস্তায়, বাজারে হত্যা করা হয়। গির্জাগুলো পুড়িয়ে ফেলা হয়। ইগবোগণ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়। এই দাঙ্গায় কত ইগবো নিহত হয়েছিল তার অনুমান 10,000 থেকে 30,000 পর্যন্ত। সম্ভবত উত্তর অঞ্চলে বসবাসকারী 1 মিলিয়ন ইগবো দক্ষিণে, নাইজেরিয়ার পূর্বাঞ্চলে, যেখানে ইগবোর সংখ্যাগরিষ্ঠ, পালিয়ে গিয়েছিল, তারা এটিকে এখন নাইজেরিয়ায় একমাত্র নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করছিল। পূর্ব অঞ্চলের গভর্নর ছিলেন ওডুঙ্গু ওজুকু নামে এক তরুণ, অক্সফোর্ড শিক্ষিত ইগবো কর্মকর্তা। তিনি পোগ্রোমগুলো দেখেছিলেন।
তিনি বেঁচে যাওয়া মানুষের কথা শুনেছিলেন। তিনি সিদ্ধান্তে পৌঁছেছিলেন এবং তার অনেক মানুষও একই সিদ্ধান্তে পৌঁছেছিল যে ঐক্যবদ্ধ নাইজেরিয়ায় ইগবোর কোনো ভবিষ্যৎ নেই। যে কেন্দ্রীয় সরকার হয় তাদের রক্ষা করতে পারবে না, নয়তো রক্ষা করবে না। যে নিরাপত্তার একমাত্র পথ ছিল পৃথক হওয়া। 1967 সালের 30 মে ওজুকু বিয়াফ্রা প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণা করেন। এই নামটি এসেছে বিয়াফ্রা উপসাগর থেকে, নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব উপকূলের সেই জলভাগ থেকে। নতুন প্রজাতন্ত্রটি নাইজেরিয়ার পূর্বাঞ্চলের ভূখণ্ড দাবি করে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নাইজার ডেল্টা, সেই অঞ্চল যেখানে কার্যত সমস্ত নাইজেরিয়ান তেল অবস্থিত ছিল। গোয়নের অধীনস্থ ফেডারেল সরকার বিচ্ছিন্নতাকে অবৈধ ঘোষণা করে এবং বলপূর্বক পূর্ব অঞ্চলকে পুনরায় একীভূত করার জন্য একটি সামরিক অভিযান শুরু করে। এরপর যে যুদ্ধ হয় তা হয়েছিল নাইজেরিয়ান ফেডারেল সরকারের সমস্ত সম্পদ ব্যবহার করে, যাদের তেল রাজস্ব, ব্রিটিশ সামরিক সহায়তা এবং সোভিয়েত সামরিক সরঞ্জামে অ্যাক্সেস ছিল, একটি বিচ্ছিন্ন অঞ্চলের বিরুদ্ধে, যার কোনো বিমান বাহিনী, কোনো নৌবাহিনী, কোনো প্রতিষ্ঠিত অস্ত্র সরবরাহকারী ছিল না এবং যা দ্রুত ঘেরাও হয়ে পড়েছিল। সামরিক দিক থেকে ফলাফল কখনোই প্রকৃতপক্ষে সন্দেহজনক ছিল না। নাইজেরিয়া ছিল বড়, ধনী এবং আরও সুসজ্জিত। বিয়াফ্রা ঘেরাও করা হয়েছিল। এর বন্দরগুলো অবরোধ করা হয়েছিল। এর সীমান্তগুলো নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। সন্দেহের বিষয় ছিল, যা যুদ্ধের নির্ধারক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল, বিয়াফ্রা কতদিন টিকে থাকতে পারবে এবং সেই সময় তার বেসামরিক জনগণের কি হবে। এই প্রশ্নের উত্তরই বিয়াফ্রা যুদ্ধকে একটি গৃহযুদ্ধ থেকে মানবিক বিপর্যয়ে পরিণত করেছিল, যা অল্প সময়ের জন্য বিশ্ববিবেককে স্তম্ভিত করেছিল। নাইজেরিয়ার ফেডারেল বাহিনী 2 বছর 6 মাস ধরে ধীরে ধীরে বিয়াফ্রার প্রতিরক্ষা ভেঙে এগিয়ে যায়। তারা এগিয়ে আসার সময় বিয়াফ্রার খাদ্য ও ওষুধের জন্য নির্ভরশীল বন্দর ও সরবরাহ লাইনগুলো দখল করে নেয়। অবরোধ আরও কঠোর হয়। বিয়াফ্রার নিয়ন্ত্রণাধীন এলাকা সংকুচিত হতে থাকে এবং বেসামরিক জনগণ, যারা ক্রমশ আরও ছোট একটি এলাকায় আটকে পড়ে, বাইরের খাদ্য সরবরাহ থেকে বিচ্ছিন্ন এবং অবিরাম সামরিক চাপের মধ্যে অনাহারের শিকার হতে শুরু করে। বিয়াফ্রার সঙ্গে যে রোগটি যুক্ত হয়ে গিয়েছিল, যা দেখেছিল যে কোনো মানুষের স্মৃতিতে দাগ কেটে গিয়েছিল, সেটি ছিল কোয়াশিওরকর। এটি প্রোটিনের অভাবে সৃষ্ট পুষ্টিহীনতার এক তীব্র রূপ। এর লক্ষণগুলো স্বতন্ত্র এবং বিধ্বংসী: ফোলা পেট, লালচে চুল, পাতলা অঙ্গপ্রত্যঙ্গ আর ফাঁকা, শূন্য দৃষ্টি, একটি শিশুর যার শরীর নিজেই নিজেকে খেয়ে ফেলছে। কোয়াশিওরকরে আক্রান্ত বিয়াফ্রার শিশুদের ছবি, যা ওই অঞ্চলে প্রবেশ করতে সক্ষম সাংবাদিক ও ত্রাণকর্মীরা তুলেছিলেন, 1968 ও 1969 সালে বিশ্বের অন্যতম সর্বাধিক প্রকাশিত ফটোগ্রাফ হয়ে ওঠে। এগুলো ইউরোপ ও আমেরিকার সংবাদপত্রের প্রথম পাতা ছাপা হয়। টেলিভিশন সংবাদ সম্প্রচারেও এগুলো দেখানো হয়। এগুলো জনসাধারণের সহানুভূতি ও দানানুদানের এমন এক ঢেউ সৃষ্টি করে, যা তখনকার দিনে অভূতপূর্ব ছিল। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস, ক্যারিতাস এবং অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিয়াফ্রায় খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। নাইজেরিয়ান সরকার, যারা সমগ্র পূর্ব অঞ্চলকে নিজেদের ভূখণ্ড এবং ত্রাণ কার্যক্রমকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করেছিল, ত্রাণ প্রচেষ্টা বাধাগ্রস্ত করেছিল। নাইজেরিয়ান বিমান প্রতিরক্ষা এড়িয়ে অন্ধকারের আড়ালে রাতের বেলায় বিয়াফ্রায় খাদ্য সরবরাহ করার জন্য বিমান পরিবহন ব্যবস্থা করা হয়েছিল। এই সংকটের সময় মানবিক সহায়তার ইতিহাসে অন্যতম প্রভাবশালী একটি সংস্থা গড়ে ওঠে। বিয়াফ্রায় রেড ক্রসের সঙ্গে কাজ করা একদল ফরাসি চিকিৎসক শুধু তারা যা দেখছিল তাতেই নয়, বরং রেড ক্রসের নীরবতার নীতিতে, যে নীতি অনুসারে মানবিক সংস্থাগুলোকে নিরপেক্ষতা বজায় রাখতে এবং প্রবেশাধিকার রক্ষার জন্য সরকারকে প্রকাশ্যে সমালোচনা করা থেকে বিরত থাকতে হয়, তারা ভীত হয়েছিল। ফরাসি চিকিৎসকরা বিশ্বাস করতেন যে, যখন সরকাররা বেসামরিকদের বিরুদ্ধে ক্ষুধায়ন্ত্রণা যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তখন নীরবতা নিরপেক্ষতা নয়। নীরবতা ছিল অপরাধে অংশীদারিত্ব। তারা ফ্রান্সে ফিরে এসে একটি ভিন্ন নীতির উপর ভিত্তি করে একটি সংস্থা প্রতিষ্ঠা করলেন, সেই নীতি যে মানবিক কর্মীদের শুধু অধিকার নয়, বর্বরতা প্রত্যক্ষ করার সময় তাদের কথা বলার বাধ্যবাধকতাও রয়েছে। তারা এর নাম দিলেন মেদেসে সাফসতিয়ে ডিসেন্স স্যান্স ফ্রন্টায়ার্স, ডক্টরস উইদাউট বর্ডার্স। বিয়াফ্রার সংকট শুধু 1 মিলিয়ন মানুষকে হত্যা করেনি, এটি এমন একটি সংস্থা তৈরি করেছিল যা পরবর্তীতে আরও লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে। যুদ্ধটি শেষ হয়েছিল 15 জানুয়ারি 1970 সালে। বিয়াফ্রার বাহিনী আত্মসমর্পণ করল। ওজুকু নির্বাসনে পালিয়ে গেলেন। বিয়াফ্রা প্রজাতন্ত্র আর অস্তিত্ব রইল না।
গোয়ন তার কৃতিত্বে প্রতিশোধের আহ্বানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং পুনর্মিলনের নীতি অনুসরণ করেছিলেন। না বিজয়ী, না পরাজিত ছিল সরকারি স্লোগান। ইগবো বেঁচে যাওয়া মানুষের সবচেয়ে ভয়াবহ আশঙ্কা, যুদ্ধের শেষের সঙ্গে গণহত্যা ও উচ্ছেদ ঘটবে, তা বাস্তবে পরিণত হয়নি। গৃহযুদ্ধোত্তর পুনর্মিলনের মানদণ্ডে পুনর্মিলন ছিল তুলনামূলকভাবে পরিমিত। কিন্তু যারা মারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি, আর মৃত্যুর পরিমাণ ছিল ভয়াবহ। বিয়াফ্রা যুদ্ধের মৃত্যুহার আধুনিক আফ্রিকান ইতিহাসের অন্যতম বিতর্কিত সংখ্যা, অনুমান 5 লাখ থেকে 3 মিলিয়ন পর্যন্ত। এই মতবিরোধ শুধু যুদ্ধক্ষেত্রে গণনা করার কঠিনতাই নয়, বরং সংখ্যাগুলোর রাজনৈতিক সংবেদনশীলতাকেও প্রতিফলিত করে। উচ্চ অনুমান সাধারণত বিয়াফ্রান সূত্র এবং তাদের সহানুভূতিশীলদের কাছ থেকে আসে, নিম্ন অনুমান নাইজেরিয়ান ফেডারেল সূত্র থেকে। সত্যটা প্রায় নিশ্চিতভাবেই মাঝামাঝি কোথাও আছে, এবং মাঝামাঝিটাও এখনও বিধ্বংসী। যে বিষয়টি কম বিতর্কিত তা হল, অধিকাংশ মৃত্যুই যুদ্ধক্ষেত্রে হয়নি। এগুলো ছিল অনাহার ও রোগে মৃত্যু, কোয়াশিওরকর, দাঁত, কলেরা, যা ভিটভাট্টা, অপুষ্টি ও চাপে থাকা বেসামরিক জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে শিশুরা। যুদ্ধে যেমন সবসময় হয়, সবচেয়ে দুর্বলরাই সর্বোচ্চ মূল্য দিয়েছে। বিশ্ব কেন বিয়াফ্রাকে ভুলে গেল? এই প্রশ্নটি গুরুত্বের সঙ্গে করার মতো, কারণ এই ভুলে যাওয়া আকস্মিক ছিল না। এক অর্থে এটি কাঠামোগত ছিল। শীতল যুদ্ধ তখন তুঙ্গে ছিল। প্রধান শক্তিগুলো, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, সবারই নাইজেরিয়ায় স্বার্থ ছিল, যা তারা বিয়াফ্রার সার্বভৌমত্বের বিনিময়ে ত্যাগ করতে রাজি ছিল না। ব্রিটেন যুদ্ধজুড়ে ফেডারেল সরকারকে অস্ত্র সরবরাহ করেছিল, একটি সিদ্ধান্ত যা দেশে গভীর বিতর্কিত ছিল, কিন্তু ব্রিটিশ সরকার এটিকে নাইজেরিয়ার ঐক্য রক্ষা এবং নাইজেরিয়ার তেল থেকে ব্রিটিশ অর্থনৈতিক স্বার্থ রক্ষার যুক্তিতে ন্যায্যতা দিয়েছিল। ভিয়েতনামের ব্যাপারে ব্যস্ত এবং ব্রিটিশ প্রভাবের ক্ষেত্র বলে বিবেচিত স্থানে ব্রিটিশ নীতিকে চ্যালেঞ্জ করতে অনিচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ সময়ই সাইডলাইন্সে রয়ে গেল। মানবিক পরিস্থিতি সম্পর্কে সহানুভূতিশীল আওয়াজ তুলেও এর কারণগুলো মোকাবেলায় খুব একটা কিছু করল না। সোভিয়েত ইউনিয়নও ফেডারেল সরকারকে অস্ত্র সরবরাহ করেছিল। নাইজেরিয়ার সংকট ছিল আফ্রিকায় সোভিয়েত প্রভাব বিস্তারের একটি সুযোগ, এবং ব্রিটিশ সরবরাহ অপর্যাপ্ত প্রমাণিত হলে ফেডারেল সরকার সোভিয়েত অস্ত্র গ্রহণ করতে ইচ্ছুক ছিল। প্রধান শক্তিগুলোর মধ্যে একমাত্র ফ্রান্সই বিয়াফ্রাকে গোপন সহায়তা প্রদান করেছিল, আংশিকভাবে বিয়াফ্রার কারণের প্রতি প্রকৃত সহানুভূতি থেকে, আংশিকভাবে নাইজেরিয়াকে দুর্বল করে পশ্চিম আফ্রিকায় ফরাসি প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা থেকে, এবং আংশিকভাবে সম্ভাব্য স্বাধীন বিয়াফ্রা রাষ্ট্রে তেল সুবিধা পাওয়ার আশায়। এই ভূরাজনৈতিক হিসাব নিকাশ একটি প্রধান তেল উৎপাদনকারী রাষ্ট্রের স্থিতিশীলতায় মহাশক্তিগুলোর স্বার্থ যুদ্ধের আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে এমনভাবে গড়ে তুলেছিল, যা বিয়াফ্রা জনগণের ভাগ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এবং যখন যুদ্ধ শেষ হল, তখন একই স্বার্থ পরবর্তী নীরবতাকেও গড়ে তুলেছিল। নাইজেরিয়া এতটাই গুরুত্বপূর্ণ ছিল, অত্যধিক জনবহুল, তেলসমৃদ্ধ, কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে পশ্চিমা শক্তিগুলো দ্বন্দ্বের সমাপ্তির পরিস্থিতি নিয়ে বেশি ভাবতে চায়নি, যাতে তারা নতুন নাইজেরিয়ান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক জটিল করে তোলে। মৃতদের দাফন করা হল, নথিপত্র সিল করে রাখা হল। গল্পটি দমন না করা হলেও নিশ্চিতভাবেই উৎসাহিত করা হয়নি। অন্যান্য কিছু যুদ্ধ অনুরূপ অস্পষ্টতার গভীরে হারিয়ে গেছে। 1990 এর দশকের শেষ ভাগ এবং 2000 এর দশকের গোড়ার কঙ্গোর যুদ্ধগুলো, যাকে কখনো কখনো আফ্রিকার বিশ্বযুদ্ধ বলা হয়, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোকে কেন্দ্র করে সংঘর্ষে 9টি আফ্রিকান দেশ এবং ডজনখানেক সশস্ত্র গোষ্ঠী জড়িত ছিল। মৃত্যুর সংখ্যা আনুমানিক 3 থেকে 5 মিলিয়ন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ। অধিকাংশ আমেরিকানই এর কথা কখনো শোনেনি। ইয়েমেনের গৃহযুদ্ধ 2015 সাল থেকে চলমান, সরাসরি সহিংসতা এবং দুর্ভিক্ষ ও রোগের পরোক্ষ প্রভাবের মাধ্যমে শত শত হাজার মানুষকে হত্যা করেছে। এটিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলা হয়েছে। এটি মূলত পশ্চিমা স্থায়ী মনোযোগের সীমার বাইরে অব্যাহত রয়েছে। সুদানের গৃহযুদ্ধগুলো একটি দেশে দশকব্যাপী সংঘাত, যা বিশাল তেল ভাণ্ডার এবং ব্যাপক জাতিগত জটিলতার আবাসস্থল ছিল, লক্ষাধিক মানুষকে হত্যা করেছে এবং 21 শতাব্দীর অন্যতম গুরুতর নৃশংসতা সৃষ্টি করেছে, যার মধ্যে দারফুরের গণহত্যাও রয়েছে। তারপর তা শিরোনাম থেকে ম্লান হয়ে যায়। এই প্রতিটি ক্ষেত্রেই নিদর্শন একই। প্রধানত আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে ব্যাপক সংখ্যক মানুষকে হত্যা করা যুদ্ধগুলো, যা আন্তর্জাতিক মনোযোগের স্বল্পমেয়াদী মুহূর্ত তৈরি করে, সাধারণত যখন দুর্দশার ছবি পশ্চিমা মিডিয়ায় ভেসে ওঠে এবং তারপর সেগুলো জনসচেতনতা থেকে সরে যায়, পরবর্তী সংকট, পরবর্তী শিরোনাম, পরবর্তী ট্র্যাজেডির কাছে স্থান ছেড়ে দেয়।
দুঃখ কষ্টের প্রতিবেদন তার পরিমাণের অনুপাতে নয়। এটি প্রধান মিডিয়া সংস্থাগুলিকে নিয়ন্ত্রণকারী দেশগুলির অনুভূত কৌশলগত স্বার্থ এবং ভুক্তভোগীদের সেই দর্শকদের সাথে সাংস্কৃতিক ঘনিষ্ঠতার অনুপাতে হয়। ইউরোপে 1000 মানুষকে হত্যা করা একটি যুদ্ধ মধ্য আফ্রিকায় 1 মিলিয়ন মানুষকে হত্যা করা একটি যুদ্ধের তুলনায় বেশি প্রতিবেদন পাবে। এটি কোনো অভিযোগ নয়। এটি এমন একটি পর্যবেক্ষণ যে এমন এক বিশ্বে যেখানে মিডিয়া প্রতিষ্ঠানগুলো ব্যবসা, তারা সিদ্ধান্ত নেয় তাদের দর্শকরা কি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় মনে করবে, সেখানে মনোযোগ কিভাবে কাজ করে। কিছু সংঘাত কেন সমষ্টিগত স্মৃতির অংশ হয়ে ওঠে আর কিছু হয় না, তা শুধু মিডিয়ার প্রশ্ন নয়, এটি ক্ষমতার প্রশ্ন। যুদ্ধগুলো তখনই স্মরণীয় হয়ে ওঠে যখন সেগুলো লড়াই করা মানুষদের স্মরণ করিয়ে দেওয়ার ক্ষমতা থাকে। হোলোকাস্ট স্মরণীয়, মিউজিয়াম, পাঠ্যক্রম, আন্তর্জাতিক আইনে সংরক্ষিত। এর একটি কারণ হল বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং তাদের উত্তরসূরিরা রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবশালী ছিল, যা স্মরণ করিয়ে দেওয়ার দাবি তোলার ক্ষমতা দিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধ স্মরণীয়, আলোচিত, বিশ্লেষিত, স্মৃতিসন্ধে স্মরণীয়। এর একটি কারণ হল এতে লড়াই করা আমেরিকানরা দেশে ফিরে এসে তাদের অভিজ্ঞতাকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছিল। বিয়াফ্রার মৃতদের এমন কোনো ক্ষমতা ছিল না। বেঁচে থাকা ব্যক্তিরা এমন এক দেশের নাগরিক ছিল, নাইজেরিয়া, যার স্বার্থ ছিল সংঘাতের কথা ভুলে সামনে এগিয়ে যাওয়ার, তা নিয়ে আটকে না থাকার। ইগবোরা নাইজেরিয়ায় পুনরায় একীভূত হয়ে এমন এক ভবিষ্যতের মুখোমুখি হয়েছিল যেখানে যুদ্ধের সময় যা ঘটেছিল তার জন্য জবাবদিহি দাবি করা ওই পুনর্মিলনকে ক্ষুণ্ণ করতে পারে, যা একসঙ্গে বসবাসকে সম্ভব করেছিল। সংঘাত প্রত্যক্ষকারী আন্তর্জাতিক সংস্থাগুলো, রেড ক্রস, ত্রাণ সংস্থাগুলো নীরব থাকার বা অন্তত বিচক্ষণতা অবলম্বনের নিজস্ব কারণ ছিল। যারা ভূরাজনৈতিক হিসাব নিকাশ করে সংঘাতের ফলাফল নির্ধারণ করেছিল, সেই সরকারগুলোর সেই হিসাবগুলো পুনর্বিবেচনা করার কোনো আগ্রহ ছিল না। এবং তাই গল্পটি বলা হয়নি। হোলোকাস্ট যেভাবে বলা হয়েছে সেভাবে নয়। ভিয়েতনাম যুদ্ধ যেভাবে বলা হয়েছে সেভাবে নয়। এমন কোনোভাবে নয় যা বিশ্বের স্থায়ী স্মৃতিতে গেঁথে যায়। একটি উপন্যাস আছে, চিমামান্ডা নোগোজি আদাচি, নাইজেরিয়ান লেখিকা, যিনি তার প্রজন্মের অন্যতম খ্যাতিমান লেখক, 2006 সালে হাফ অফ এ ইয়েলো সান নামে একটি বই প্রকাশ করেন। শিরোনামটি বিয়াফ্রার পতাকাকে নির্দেশ করে, লাল, কালো ও সবুজের ক্ষেত্রের উপর উদীয়মান সূর্য, যার উপরের অর্ধেক দিগন্তরেখার উপরে দৃশ্যমান। উপন্যাসটির পটভূমি বিয়াফ্রান যুদ্ধ। এটি 3টি চরিত্রকে অনুসরণ করে, একজন তরুণ ইগবো পণ্ডিত, তার ব্রিটিশ প্রেমিকা এবং একজন তরুণ ইগবো গৃহকর্মী, যুদ্ধের বছরগুলো জুড়ে, স্বাধীনতার প্রাথমিক সময়ের আপেক্ষিক স্বাভাবিকতা থেকে যুদ্ধের ভয়াবহতা এবং এর পরবর্তী সময় পর্যন্ত। এটি 21 শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। এটি 2007 সালে অরেঞ্জ প্রাইজ ফর ফিকশন জিতেছিল। এটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পাঠকের কাছে বিয়াফ্রান যুদ্ধের কথা তুলে ধরেছিল, যারা এর আগে কখনোই এর কথা শোনেনি। সাহিত্য সেই কাজটি করেছিল যা সাংবাদিকতা ও ইতিহাস করতে পারেনি। এটি যুদ্ধকে বাস্তব করে তুলেছিল। এটি এতে মানবিক মুখ দিয়েছিল। এটিকে একটি দূরবর্তী বিমূর্ত ধারণা হিসেবে উড়িয়ে দেওয়া অসম্ভব করে দিয়েছিল। কিন্তু একটি উপন্যাস, যতই শক্তিশালী হোক না কেন, প্রতিষ্ঠানগত স্মৃতির সমতুল্য নয়। এটি কোনো জাদুঘর নয়। এটি পাঠ্যক্রমের কোনো বাধ্যতামূলক বিষয় নয়। এটি এমন কোনো তারিখ নয় যা স্কুল পড়ুয়া ছাত্রদের মনে রাখতে শেখানো হয়। বিশ্বের অধিকাংশ মানুষের কাছে বিয়াফ্রা যুদ্ধ একটি ফাঁক, একটি শূন্যস্থান। একটি যুদ্ধ যা ঘটেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, অথচ যার সম্পর্কে অধিকাংশ মানুষ কখনোই শোনেনি। পশ্চিম সাহারা সংঘাত 1975 সাল থেকে চলছে। 1975 সালে স্পেন যখন তার ঔপনিবেশিক অঞ্চল স্প্যানিশ সাহারা থেকে প্রত্যাহার করে, তখন মরক্কো সেই অঞ্চলটিকে দখল করার উদ্যোগ নেয়। স্থানীয় জনগোষ্ঠী, সাহারাউই জনগণ, পলিসারিও ফ্রন্ট নামে একটি মুক্তিসংগ্রামের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলে। সশস্ত্র সংঘাত শুরু হয়। আলজেরিয়ার সমর্থিত পলিসারিও 1991 সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে 16 বছর ধরে মরক্কোর বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। যুদ্ধবিরতিটি অস্থায়ী হওয়ার কথা ছিল, একটি গণভোটের প্রস্তুতি, যাতে সাহারাউই জনগণ ভোট দিয়ে সিদ্ধান্ত নিত তারা মরক্কোর অংশ হবে নাকি একটি স্বাধীন রাষ্ট্র গঠন করবে। সেই গণভোট কখনোই অনুষ্ঠিত হয়নি। মরক্কো এটিকে অনুমোদন করতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক আওয়াজ তুলেছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। 1 লাখেরও বেশি সাহারাউই শরণার্থী আলজেরিয়ার মরুভূমিতে শিবিরে বসবাস করছে। 1975 সালে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এসব শিবির এখন প্রায় 50 বছর ধরে রয়েছে।
সেই শিবিরগুলোতে শিশুর জন্ম হয়েছে, তাদের সন্তানরাও সন্তান জন্ম দিয়েছে। সাহারাউই জনগোষ্ঠীর ৩ প্রজন্ম উদ্বাস্তু হিসেবে এক মরুভূমিতে একটি কখনো না আসা গণভোটের অপেক্ষায় বড় হয়েছে। ২০২০ সালে পলিসারিও ফ্রন্ট ঘোষণা করে যে যুদ্ধবিরতি শেষ হয়েছে এবং তারা সশস্ত্র সংঘর্ষ পুনরায় শুরু করেছে। বিশ্বের অধিকাংশ মানুষ যে যুদ্ধটিকে ভুলে গিয়েছিল তা আবার শুরু হল। প্রায় কেউই তা লক্ষ্য করেনি। বিয়াফ্রা, কঙ্গো যুদ্ধ, ইয়েমেন, পশ্চিম সাহারা এবং অন্যান্য ডজেন্সেরও বেশি ভুলে যাওয়া সংঘাতের মধ্যে যে মিল রয়েছে তা জটিল নয়, এটি অস্বস্তিকর। এই সংঘাতগুলো এমন জায়গায় ঘটে যেগুলো বিশ্বের প্রধান শক্তিগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ, চীন, হয় উপেক্ষা করতে বেছে নিয়েছে বা তাদের নিজস্ব কারণে সক্রিয়ভাবে জটিল করে তুলেছে। এতে এমন মানুষরা জড়িত যাদের দুর্দশা সহজেই সেই প্রধান শক্তিগুলোর উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে না। পশ্চিমা দর্শকদের সঙ্গে তাদের এমন সাংস্কৃতিক ও ঐতিহাসিক কোনো সংযোগ নেই যা অন্য সংঘাতগুলোকে জরুরি ও গুরুত্বপূর্ণ করে তোলে। তারা তুচ্ছ বলে ভুলে যাওয়া হয়নি, তারা ভুলে যাওয়া হয়েছে কারণ তাদের ভুলে যাওয়া সুবিধাজনক। কারণ শক্তিশালী দেশগুলোর ভূরাজনৈতিক স্বার্থ নীরবতার তুলনায় মনোযোগের চেয়ে বেশি লাভবান হয়। কারণ ধনী দেশগুলোর মিডিয়া ব্যবস্থা এমনভাবে তৈরি হয়নি যে তা তাদের দর্শকদের স্বার্থকে সরাসরি স্পর্শ না করা দুর্দশার প্রতি মনোযোগ ধরে রাখতে পারে। আর এই ভুলে যাওয়া যুদ্ধে যারা মারা যায়, বিয়াফ্রায় কুশিয়রকোর আক্রান্ত শিশুরা, কঙ্গো যুদ্ধের গোলাগুলির মাঝখানে আটকে পড়া বেসামরিক নাগরিকরা, ধসে পড়া হাসপাতালে মারা যাওয়া ইয়েমেনি পরিবারগুলো, মরুভূমির শরণার্থী শিবিরে সারা জীবন কাটিয়ে যাওয়া সাহারাউই পরিবারগুলো, তারা স্মরণীয় হওয়ার সান্ত্বনা ছাড়াই মারা যায়। তাদের সাথে যা ঘটেছিল তা বাস্তব, গুরুত্বপূর্ণ এবং ঘটতে দেয়া উচিত ছিল না এই স্বীকৃতি ছাড়াই। স্মৃতি নিষ্ক্রিয় নয়, এটি কেবল যা ঘটেছিল তার একটি রেকর্ড নয়। স্মৃতি একটি পছন্দ, একটি রাজনৈতিক কাজ, একটি বিবৃতি যা বলে আমরা কিকে গুরুত্বপূর্ণ মনে করি, কার দুঃখকে বাস্তব মনে করি, কার জীবনকে স্মরণীয় মনে করি। যে যুদ্ধগুলো স্মরণীয় হয়ে আছে, যে যুদ্ধগুলো পাঠ্যপুস্তকে স্থান পায়, স্কুলে শেখানো হয়, রাজনৈতিক ভাষণে উল্লেখ করা হয়, সেগুলোই সেই যুদ্ধ যেগুলো স্মরণীয় রাখার সিদ্ধান্ত ক্ষমতাশালী কেউ নিয়েছিল। যে যুদ্ধগুলো ভুলে যাওয়া হয়েছে সেগুলোই সেই যুদ্ধ যেগুলো স্মরণীয় রাখার সিদ্ধান্ত ক্ষমতাশালী কেউই নেয়নি। এটা অবশ্যম্ভাবী নয়, এটা একটি পছন্দ। আর স্মরণ বা ভুলে যাওয়ার এই সিদ্ধান্তের পরিণতি রয়েছে। ভুলে যাওয়া অত্যাচারের পুনরাবৃত্তি ঘটে। ভুলে যাওয়া যুদ্ধ ভবিষ্যতের যুদ্ধের জন্য পরিস্থিতি তৈরি করে। যে সমস্ত অভিযোগের সমাধান হয় না কারণ সেগুলো সৃষ্টি করা সংঘাতকে স্মরণ করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়নি, সেই অভিযোগগুলো অদৃশ্য হয়ে যায় না, সেগুলো জমে যায়, সেগুলো পরবর্তী সংঘাতের ভিত্তি হয়ে ওঠে। বিয়াফ্রা যুদ্ধ 1970 সালে শেষ হয়েছিল, কিন্তু এটিকে সৃষ্টি করা জাতিগত ও আঞ্চলিক উত্তেজনাগুলো সমাধান হয়নি। নাইজেরিয়া বিশ্বের সবচেয়ে রাজনৈতিকভাবে ভঙ্গুর বড় দেশগুলোর একটিই রয়ে গেছে। মধ্য বেল্টে পুনরাবৃত্তি হওয়া সহিংসতা, উত্তর পূর্বাঞ্চলে বোকো হারামের বিদ্রোহ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ইবো সম্প্রদায়ের মধ্যে চলমান বিচ্ছিন্নতাবাদী মনোভাবের শিকার, যারা তাদের দাদা-দাদির সাথে কি ঘটেছিল তা ভুলে যায়নি। একটি ভুলে যাওয়া যুদ্ধ শেষ হওয়া যুদ্ধ নয়, এটি পরিবর্তন করার জন্য কাজ করছেন এমন মানুষ রয়েছেন। ইতিহাসবিদরা যারা তাদের ক্যারিয়ার উৎসর্গ করেছেন ভুলে যাওয়া যুদ্ধগুলিকে নথিভুক্ত করতে। সাংবাদিকরা যারা ক্যামেরা যেখানে যায় না সেখানে ভ্রমণ করেন এমন সংঘাতগুলো কভার করতে যা সংবাদ চক্রে আসে না। আদিচের মতো লেখকরা যারা সাহিত্য ব্যবহার করে ঐতিহাসিক বিমূর্ততাকে মানবিক রূপ দেন। অ্যাডভোকেসি সংগঠনগুলো যারা সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মনোযোগ এমন সংকটগুলোর দিকে ধরে রাখার চেষ্টা করে যা অন্যথায় দৃষ্টির আড়ালে চলে যেত। আর আছে ইন্টারনেট, যার যতই সমস্যা থাকুক কোনো গল্পকে স্রেফ চাপা দিয়ে রাখার কাজটা আগের চেয়ে কঠিন করে দিয়েছে। ভুলে যাওয়া সংঘাতের ছবিগুলো, যেগুলো এক সময় সীমিত সংখ্যক মানুষের কাছে পৌঁছাত, এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেই সংঘাতে বেঁচে থাকা মানুষের কণ্ঠস্বর, যেগুলো এক সময় তাদের নিকটবর্তী অঞ্চল ছাড়িয়ে যেত না, এখন কখনো কখনো সারা বিশ্বে পৌঁছে যায়। এটা যথেষ্ট নয়, এটা কখনোই যথেষ্ট ছিল না। ভুলে যাওয়া সংঘাতের ভোগান্তির ব্যাপকতা এবং সেগুলোর প্রতি মানুষের মনোযোগের পরিমাণের মধ্যে যে ফাঁক, তা এখনও বিশাল। কিন্তু এটা কিছুটা। আমেরিকা যে যুদ্ধটি ভুলে গিয়েছিল তা শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি বিভাগ, একটি ধারা, এমন এক বিশ্বের একটি পুনরাবৃত্তিমূলক বৈশিষ্ট্য যেখানে ক্ষমতাশালীদের স্বার্থ অনুযায়ী তাদের মনোযোগ ভাগ করে দেওয়া হয় এবং যেখানে অসহায়দের মৃত্যু নথিভুক্ত হয়,
সংক্ষেপে, অপর্যাপ্তভাবে, এবং তারপর তা সরিয়ে রাখা হয়। 1968 সালে সংবাদপত্রের প্রথম পাতায় যাদের মুখ দেখা গিয়েছিল সেই বিয়াফ্রার শিশুরা, যারা বেঁচে গিয়েছিল, তারা এখন 60-এর কোঠায়। তারা দাদা-দাদি। তারা এমন এক যুদ্ধের স্মৃতি নিয়ে বেঁচে আছে যা বিশ্বের বাকিটা বেশিরভাগই ভুলে গেছে। তারা ভুলে যায়নি। প্রশ্ন হল, আমরা কি স্মরণ করতে ইচ্ছুক? শুধুমাত্র তাদের স্বার্থে নয়, যদিও তা যথেষ্ট কারণ হতো, বরং কারণ আমরা যে যুদ্ধগুলোকে ভুলে যাই সেগুলোই কোনো না কোনোভাবে আমাদের মনে করিয়ে দেয় যে সেগুলো ঘটেছিল, সাধারণত সবচেয়ে খারাপ সময়ে, এবং সাধারণত এমন প্রাণহানির বিনিময়ে যা আমরা যদি খেয়াল রাখতাম তা রোধ করা যেত।